বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আমরা আজ দ্বাদশ শ্রেণীর ভাষাবিজ্ঞান ও তার আলোচনা পদ্ধতির প্রারম্ভিক পর্যায় নিয়ে কয়েকটি কথা জেনে নেওয়ার চেষ্টা করব। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এই অধ্যায়ের মধ্যে আমরা প্রারম্ভিক পর্যায়ে ভাষাবিজ্ঞান ও তার আলোচনা পদ্ধতি এই অংশটি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি। ভাষাবিজ্ঞান যা হলো একটি বৃহত্তর অধ্যায়। এবার এই বৃহত্তর অধ্যায়টি কি? ভাষাবিজ্ঞান আসলে কি? ভাষাবিজ্ঞান আসলে কি তাতে যাওয়ার পূর্বে আমাদের কয়েকটি কথা সম্পর্কে একটু অবহিত হতে হবে। ভাষাবিজ্ঞান এই শব্দটির মধ্যেই ভাষাবিজ্ঞানের মধ্যে কি আলোচিত হচ্ছে তা সম্পর্কে মোটামুটিভাবে একটা নির্যাস লুকিয়ে আছে। বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। এবার সেই বিশেষ জ্ঞান তা সংগৃহীত হয় কোন উপায়ে? সুনির্দিষ্ট সত্যতা যাচাইয়ের মাধ্যমে বিশেষ জ্ঞান অন্বিত হয়। সুতরাং ভাষাবিজ্ঞানের মধ্যে আছে ভাষা সম্পর্কে বিশেষ জ্ঞানের অনুসন্ধানকারী দিক এবং তার সত্যতা প্রতিষ্ঠার একটা লক্ষ্য। তাই ভাষাবিজ্ঞান যে বৃহত্তর হবে তা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তবে পাঠক শ্রেণীর মধ্যে এমনকি কিছু কিছু ভাষাবিজ্ঞানীর মধ্যে ভাষা তত্ত্ব এবং ভাষা বিজ্ঞান এই দুটি শব্দ নিয়ে একটু দ্বন্দ্ব আছে। কেউ কেউ মনে করেন এই দুটি বিষয় একই, কিন্তু আমাদের জেনে নিতে হবে প্রথমেই যে এই দুটি বিষয় কিন্তু কখনোই এক নয়। কেন এক নয়? ভাষাবিজ্ঞান যে ভাষাবিজ্ঞানের মধ্যে পৃথিবীর সমস্ত ভাষা এবং সেই ভাষার ব্যবহৃত শব্দাবলী বা ভাষার বৈচিত্র্য সেগুলো নিয়ে কাজ করা হয়। আলাপ আলোচনা, অনুসন্ধান, প্রতিষ্ঠা এবং নির্দিষ্ট নির্মাণ সূত্রে অবতীর্ণ হওয়া, এগুলো সব ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে ভাষা তত্ত্ব হলো কোনো নির্দিষ্ট ভাষার কোন একটি পুঁথি, সেই পুঁথিকে পাঠ করা এবং সেই ভাষার সম্পর্কে বিশ্লেষণ, টিকা রচনা, এই সকল কিছু একসঙ্গে, তাকে বলা হয় ভাষাতত্ত্ব বা ফিলোলজি। এই প্রসঙ্গে ভারত সরকার স্ট্যান্ডিং কমিশন ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজির এই ভাষা বিজ্ঞানকে আলোচনার স্বার্থে এই কমিশনটি নিযুক্ত করেছিলেন এবং সেই কমিশনের একজন বিশেষ ভাষা বিজ্ঞানী ছিলেন ডক্টর বাবুরাম সাক্সেনা। তিনি প্রথম ফিলোলজি এবং লিঙ্গুইস্টিক্স এই দুটি বিষয় যে এক নয় তা বিস্তৃতভাবে আলোচনা করেছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন। লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে অর্থাৎ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তার পরিধি হলো বিশাল। অন্যদিকে ফিলোলজি অর্থাৎ ভাষা তত্ত্ব, এর পরিধি তুলনামূলকভাবে ক্ষুদ্র। বিষয়টা কেমন? তোমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংসারটি সবচেয়ে বড়। এবার এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অধীনে অবস্থান করা সমস্ত ভাষা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সে সংস্কৃত হোক, গ্রিক হোক, লাতিন হোক, তাহলে সেটা হলো ভাষা বিজ্ঞানের কাজ। এবার তার মধ্যে আমরা পার্টিকুলার একটা ভাষাকে বেছে নিলাম। আমি ধরে নিলাম আমাদের ভাষা বাংলা ভাষাকে বেছে নিলাম, তার কোনো একটি পুঁথিকে গ্রহণ করলাম, তারপর সেই পুঁথির সমস্ত শব্দাবলীর চয়ন এবং তাদের বিশ্লেষণ, টিকা তৈরি, এইগুলো করলাম। তখন সেটা হবে ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্বের কাজে। সুতরাং ভাষাতত্ত্ব আর ভাষা বিজ্ঞান এক বিষয় নয়। প্রারম্ভিক ধারণায় আমরা এই অংশটুকু পরিষ্কার করলাম, তাতে করে পরের যে পর্যায়ে আমরা পৌঁছতে চলেছি
তাতে করে অনেক সহজেই সেগুলো বলা সহজ হবে। আমরা আজ ভাষাবিজ্ঞান কি তা জেনে নিই। প্রথমে ভাষাবিজ্ঞান কি? তাহলে ভাষা সম্পর্কে সুনির্দিষ্ট বিজ্ঞান সম্মত পন্থায় সত্যতা নির্ণয়ের সূত্র যে শাখায় আলোচিত হয় সেই শাখাকেই ভাষাবিজ্ঞান বলে। সুতরাং ভাষা বিজ্ঞানের মধ্যে আলোচিত হবে সুনির্দিষ্ট পন্থায় বিভিন্ন ধরনের ভাষা সম্পর্কে একটা সত্যতা নির্ণয়ের সূত্র। এর পরিধি কিন্তু সীমাতিক্রান্ত, অনেক বড়। ভাষাবিজ্ঞান সংজ্ঞা সম্পর্কে আমাদের সামগ্রিক একটা ধারণা জন্মালো। আবার বলি, ভাষাবিজ্ঞান হলো সেই বিজ্ঞান, সেই বিশেষ জ্ঞান যার মাধ্যমে আমরা কি করতে পারি? বিজ্ঞানসম্মতভাবে চর্চা করতে পারি ভাষা এবং ভাষা সামগ্রীকে। তা সে ভাষা সংসার হোক, অর্থাৎ গোষ্ঠী হোক, বা ক্ষুদ্র হোক তার থেকে তুলনামূলকভাবে। ঠিক আছে, এর পরের পর্যায়ে আসি। ভাষাবিজ্ঞানের কাজ কি? অবশ্যই ভাষাবিজ্ঞানের কাজ কি? ভাষাবিজ্ঞানের তো একটা নির্দিষ্ট কাজ থাকবে। কাজটা কি? ভাষাবিজ্ঞানের কাজ হলো ভাষা বিষয়ক তথ্য সংগ্রহ করা। অবশ্যই তথ্যকে সংগ্রহ করতে হবে, প্রথম কাজ। এবং তার অভ্যন্তরীণ সৃজন কৌশল, একটি ভাষা তার অভ্যন্তরীণ সৃজন কৌশল কি তার দ্বার উদ্ঘাটন করতে হবে, তার সত্যতাকে উদ্ঘাটন করতে হবে, এবং তার সত্যতা প্রকাশই হলো ভাষাবিজ্ঞানের কাজ। অর্থাৎ ভাষা বিজ্ঞান সে কি করে? ভাষা বিষয়ক তথ্য সংগ্রহ করলো, সেই তথ্যের সত্যতা নির্ণয় করলো, এবং সত্যতা নির্ণয়ের পরে তাকে প্রতিষ্ঠা দান করলো। তাই হলো ভাষা বিজ্ঞানের কাজ। তা কিন্তু খুব সহজলভ্য তা নয়, অনেক ব্যাপ্ত, অনেক বিস্তৃত। সুতরাং আমরা এখানে ভাষা বিজ্ঞানের কাজ সম্পর্কে একটা ধারণা পেলাম। তৃতীয় পর্যায়ে আসি। ভাষা বিজ্ঞান আলোচনার কয়েকটি ধাপ বা স্তর আছে, এটা আমাদের জেনে নিতে হবে। একটি ভাষা বিজ্ঞান, সেই ভাষা বিজ্ঞানে যে ভাষা সম্পর্কে আলাপ আলোচনা করা হচ্ছে এবং যে সত্যতায় প্রকাশের পৌঁছানোর প্রচেষ্টা করা হচ্ছে, তার কতকগুলো ধাপ বা স্তর আমরা লক্ষ্য করে থাকি। ভাষাবিজ্ঞান আলোচনার কয়েকটি ধাপ বা স্তর থাকে এবং সেগুলো আরোহণমূলক, বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা সিদ্ধ। আরোহণমূলক কি? বিস্তৃত থেকে সংক্ষিপ্তের দিকে পৌঁছে যাওয়া, ব্যাপ্ত ধারণা সংগ্রহ করে সেখান থেকে একটু 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 করে অবশেষে একটা সুনির্দিষ্ট সত্যতায় এসে পৌঁছানো, আরোহণ পদ্ধতি। এই আরোহণ পদ্ধতিতে ভাষাবিজ্ঞান আলোচনার ধাপের প্রথম ধাপটি কি? তথ্য সংগ্রহ বা ডেটা কালেকশন। ডেটা কালেকশন মানে কি? এই তথ্য বিভিন্ন নির্বাচিত পন্থায়, নির্বাচিত স্তর থেকে সংগ্রহ করা হয়। তাহলে প্রথম তথ্য সংগ্রহ করলেন ভাষাবিজ্ঞানীগণ, ডেটা কালেক্ট করলেন। কোথা থেকে? নির্দিষ্ট একটা স্তর থেকে। স্তর বলতে ভাষার স্তর থেকে, কোনো একটা গোষ্ঠী থেকে। এবং শুধু একটি নয়, অসংখ্য পৃথক পৃথক গোষ্ঠী থেকে সেই ডেটাগুলো সংগ্রহ করা হলো। সংগ্রহ করার পরবর্তী স্টেপে কি আসে? নথিভুক্তিকরণ বা নথিভুক্তকরণ, রেকর্ডিং। এবার এই রেকর্ডিংটা বিভিন্ন পন্থায় হতে পারে। সেই রেকর্ডিং এর মধ্য দিয়ে ডেটাগুলিকে কালেক্ট করা হলো এবং সংরক্ষিত করা হলো। তারপর আসা তথ্য বিশ্লেষণে। তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে একজন দুজন নয়, অসংখ্য ভাষা বিজ্ঞানী, সেই ভাষা বিজ্ঞানীগণ, বিভিন্ন স্তরের ভাষা বিজ্ঞানীগণ একসঙ্গে বসে একটা ভাষা বিজ্ঞানের দিককে নিশ্চিত করবার প্রচেষ্টা শুরু করেন। সেখানে অত্যন্ত সময় সাপেক্ষ, সেখানে তথ্য বিশ্লেষণ হয়। তথ্য বিশ্লেষণের পরে বিভিন্ন মতামত প্রতিষ্ঠার পর যথাযথ বর্ণন হয় তার, অবজেক্টিভ ডেসক্রিপশন। এই অবজেক্টিভ ডেসক্রিপশনে সমস্ত ভাষা বিজ্ঞানীগণ তার বিশ্লেষণ প্রদান করেন। তারপর অনুমান প্রতিষ্ঠা, হাইপোথিসিস,
এই অনুমান প্রতিষ্ঠায় একটা খসড়া প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা করা হয়, মানে একটা অনুমান খাড়া করে একটা ভাবনায় আসা যেতে পারে যে এরকম হয়েছিল, এই জায়গায় পৌঁছতে পারে, এই যে ধারণা সৃষ্টি করা। কারণ ধারণার মধ্য দিয়েই তো সত্যতায় পৌঁছানো সম্ভব হয়, তাই অনুমান প্রতিষ্ঠায় আসা হয় তখন, হাইপোথিসিস। দেন সত্যতা প্রতিপাদন বা ভেরিফাই, তারপর আবার সত্যতা প্রতিপাদন করা হয়, ভেরিফিকেশন করা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি কোথাও ভুল হলো কিনা, কতখানি সত্য হলো, আবার সেই ক্ষেত্রে গিয়ে তাকে বুঝে নেওয়ার প্রচেষ্টা, এবং অবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসে সূত্র গঠন করা হয়, যাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স ল। এই লিঙ্গুইস্টিক্স ল এর এসে পৌঁছানো হয়। এই এতগুলো ধাপের মধ্য দিয়ে ভাষা বিজ্ঞানীগণ আলোচনা করে থাকেন বিভিন্ন ভাষাকে। আমরা এই জায়গা থেকে তাহলে ভাষা বিজ্ঞানের সংজ্ঞা, ভাষা বিজ্ঞানের কাজ, ভাষা বিজ্ঞানের আলোচনার ধাপ বা স্তরগুলো দেখে নিলাম। এর পরের অংশে আসি। যথারীতি এর পরের পর্যায়ে আমরা দেখে নেব ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষা চর্চা করে কেন। পৃথিবীতে যত ভাষা বিজ্ঞানী আছেন সকল ভাষা বিজ্ঞানী একমতে এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন যে ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় অবশ্যই মৌখিক ভাষার উপর নির্ভর করে হওয়া উচিত। কেন তা গ্রহণ করলেন? সভ্য সমাজে লেখ্য ভাষা তা তো কম মর্যাদা বহন করে না, তা সত্ত্বেও কেন মুখের ভাষা তাকে মান্যতা দিয়েছেন ভাষা বিজ্ঞানীগণ? তার বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হিসেবে আমরা দেখতে পারি আসলে মৌখিক ভাষাই ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। লিখিত আর মৌখিক ভাষার মধ্যে ফারাক অনেকটাই, কেননা ভাষা বিজ্ঞানীরা মৌখিক ভাষাকে চর্চা করেন, আলোচনা করেন। প্রথমে আমি সে কথা বললাম। এবার এই ধাপগুলো কি, কেন করেন? প্রথমত মৌখিক ভাষার প্রাচীনতা। আমরা যদি ভাবি যে আজ থেকে কত বছর আগে মৌখিক ভাষা সৃষ্ট হয়েছিল, আমাদের মধ্যে সে ধারণা নেই। মানুষ মনের ভাব প্রকাশের জন্য প্রথম ইশারা ব্যবহার করত, তারপরে আস্তে আস্তে ইশারা শব্দে রূপান্তরিত হয়, মানে ধ্বনির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করত মনের ভাব। লক্ষ লক্ষ বছর আগের কথা, সেই পুরনো পাথরের যুগের সময়ের কথা বলছি। এই মৌখিক ভাষা দীর্ঘদিন ধরে চলল। দীর্ঘদিন ধরে চলার পর অবশেষে মানুষ লিখতে শুরু করলো, একটু একটু করে। গুহার দেয়ালে প্রথম ছবি আঁকতে শুরু করলো, তারপর এলো বর্ণ। এবারে লিখতে শুরু করা মানুষের ভাব তা কত বছর আগে? 5-7 হাজার বছর আগে। 5-7 বছর আগে লিখেছি, 5-7 হাজার বছর আগে হবে এটা। সুতরাং প্রাচীনতার দিক থেকে মৌখিক ভাষার গুরুত্ব অপরিসীম। তাই কিন্তু মৌখিক ভাষাই যথাযথ গুরুত্ব বহন করে নিয়ে চলছে আজও সমানভাবে। কিন্তু লেখ্য ভাষা তুলনামূলকভাবে তাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। তাই ভাষা বিজ্ঞানীগণ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়ে মৌখিক ভাষার উপরে যথেষ্ট জোর দেন। দ্বিতীয় পর্যায়ে আসি, লিখিত ভাষা লিখনের সীমাবদ্ধতা। লিখিত ভাষায় লিখনের একটা সীমাবদ্ধতা থাকে, মানে আমি যেটা লিখছি, যখন লিখি সীমাবদ্ধতা থাকে তার। এটা লিখতে হয়, এটা লিখতে হয় না, এই জায়গায় বাদ দিতে হয়, এতটা বাদ দিতে হয় না, এইভাবে একটি শব্দকে প্রয়োগ করা হয় মৌখিক ভাষায়, যেটা আমরা ব্যবহার করে থাকি। লিখিত ভাষায় কিন্তু সেটা ব্যবহার সবসময় করি না। সুতরাং মৌখিক ভাষার তুলনায় লিখিত ভাষার অনেক সীমাবদ্ধতা আছে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। তাই মুখের ভাষাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না লিখিত ভাষা। এ কারণেও ভাষা বিজ্ঞানীগণ মৌখিক ভাষাকে গ্রহণ করলেন ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে। এরপর লিখিত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতা। আমরা যদি দেখি সারা বিশ্বে 100% মানুষ, তাহলে আজকের দিনেও দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও, দ্বিতীয় দশকে একবিংশ শতাব্দীর, আমরা লক্ষ্য করে দেখতে পারি সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হয়তো 40-50% মানুষ লিখতে জানে। তাহলে এই 40-50% মানুষ লিখতে জানে, বাদ বাকি যে শতাংশ মানুষ লিখতে জানে না, তাদের ভাষা কি গুরুত্ব পায় না? নিশ্চয়ই পায়। তাই
আমাদের কি করা উচিত? ভাষা বিজ্ঞানীদের মত অনুসারে মৌখিক ভাষাকেই গুরুত্ব দেওয়া উচিত, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তাই ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে মৌখিক ভাষাকে। কারণ লিখতে যারা মানুষের সংখ্যা মাত্র কয়েক শতাংশ, তুলনামূলকভাবে দেশ কাল সময় অনুসারে তা কিন্তু পরিবর্তনশীল। এবার আমরা এই জায়গা নিয়ে কারো সমস্যা নেই, আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দিই, তোমরা একটু দেখে নাও। মানুষের মুখের ভাষা চর্চা, তাকে ভাষা বিজ্ঞানীগণ কেন গুরুত্ব দিয়েছেন? প্রথমে কি বললাম? মৌখিক ভাষার প্রাচীনতা, দ্বিতীয় লিখিত ভাষা লিখনের সীমাবদ্ধতা, তৃতীয় লিখিত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতা। এগুলো দেখে নিও, লিখে নিও। আমরা এর পরের পর্যায়ে আসছি। পরের পর্যায়ে আমরা কি দেখব? আমরা এবার দেখব ভাষা বিজ্ঞান আলোচনার ব্যাপ্তি, অর্থাৎ ভাষা বিজ্ঞান কোন কোন ক্ষেত্রকে নিয়ে আলোচনা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা। ভাষা বিজ্ঞান কি কি জায়গায়, কোন কোন জায়গাগুলো ছুঁয়ে যায়? সমস্ত জায়গায় ছুঁয়ে যায় এক কথায় ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের আলোচনার ব্যাপ্তি ক্রমশই ব্যাপ্ত হয়ে চলেছে। ভাষা এমন একটা বিষয়, দেশকাল সমাজ ভেদে সময়ে গতিমানতার সঙ্গে সঙ্গে সে তার অবয়বকে ক্রমশ বৃহৎ বৃহৎ করে তুলছে। নদীর ধারার মতো সে ক্রমশ পরিবর্তনশীল, পরিবর্ধনশীল। তাহলে সেখানে দাঁড়িয়ে ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয় নিশ্চিতভাবে অনেক বড় হবে, ব্যাপ্ত হবে, হওয়াটাই স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি ভাষার সঙ্গে সমাজ, অর্থাৎ ভাষা সমাজকে কিভাবে প্রভাবিত করে, সমাজ ভাষাকে কিভাবে প্রভাবিত করে, দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। আবার বলি, এখানে ভাষা সমাজকে কিভাবে প্রভাবিত করে, আবার সমাজ ভাষাকেও প্রভাবিত করে অনেক সময়, তা ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। আমি পরবর্তী কোনো এক ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভাষার সঙ্গে মানব মন, অর্থাৎ ভাষা মানুষের মনকে কেমন ভাবে প্রভাবিত করে, নিশ্চয়ই প্রভাবিত করে। রূঢ় ভাষা আর অনুরোধপূর্বক ভাষা মানুষের মনকে তো প্রভাবিত করেই, তাও কিন্তু আলোচ্য বিষয় ভাষা বিজ্ঞানের। ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, যবে থেকে সাহিত্য লেখা শুরু হলো তবে থেকেই কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তা আমরা খুব ভালো করেই জানি। ও ভাষার শিক্ষণ প্রণালী, অর্থাৎ ভাষাকে আমরা কিভাবে শিখে নিতে পারি, এই সম্পর্কেও পরে বিস্তৃতভাবে আলোচনা করব ক্লাসে। ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, আমাদের মনের উপরে ভাষা কতখানি কিভাবে প্রভাব বিস্তার করে, তাও কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। ভাষা আমাদের মনকে কতখানি কিভাবে ছুঁয়ে যায়, রাগ, দুঃখ, অনুভূতি, এগুলোর বহিঃপ্রকাশ তো ভাষা দ্বারাই সম্ভব হয়। সুতরাং সেগুলো তো সবই স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব বিস্তার করে, সে কথাও কিন্তু ভাষা বিজ্ঞান আলোচনা করে। এবং বর্তমান সময়ে ভাষার সঙ্গে কম্পিউটার, এটা তো জানতেই হবে কিভাবে কম্পিউটারের ভাষাকে আমরা রূপ দিয়েছি, আমরা কিভাবে তাকে ইনপুট করছি, সে কিভাবে আমাদের আউটপুট দেয়, তাও কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। এর সম্পর্ক সবই ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে গণ্য। সুতরাং সব কিছু নিয়েই ভাষা বিজ্ঞান একটা ব্যাপ্ত থেকে ব্যাপ্ততর ক্ষেত্রকে সংযুক্ত করে চলেছে প্রতিক্ষণেই। সুতরাং আমরা এই মানব সভ্যতায় কিভাবে ভাষা বিজ্ঞান কাজ করে তাও যেমন ভাবে জানি, তাও আলোচনার অঙ্গ হয়ে উঠেছে ক্রমশ, ঠিক তেমনি ভাবে বিস্তৃত থেকে বিস্তৃততর ক্ষেত্রে ভাষা কিভাবে কাজ করে চলেছে তাও কিন্তু ভাষা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। এবার ভাষা বিজ্ঞানের পরের পর্যায়ে ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতি সম্পর্কে আমরা কয়েকটা কথা জেনে নেব। ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতি মূলত তিনটি। এই প্রসঙ্গে একজন কালজয়ী ব্যক্তিত্বের নাম মনে পড়ে, স্যার উইলিয়াম জোন্স, যিনি তুলনামূলক ভাষা বিজ্ঞানের প্রথম সূত্রপাত করেছিলেন 1786-এ, আজ থেকে বহুকাল পূর্বে, এবং ভাষা বিজ্ঞানের দিক উন্মোচিত করেছিলেন এক কথায়। যাই হোক, তো ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতিগুলি কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখে নেব। ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতি হলো তিনটি। কি কি?
এক তুলনামূলক ভাষাবিজ্ঞান, 2 ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং 3 হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক, তিনটে সম্পর্কে খুব সাধারণ একটা ধারণা আগে দিয়ে নিই, তারপর বিস্তৃতভাবে যাব। তুলনামূলক মানে তুলনা করে এমন। ঐতিহাসিক বুঝতে অসুবিধা হচ্ছে না, পুরনো অতীত সম্পর্কে বলবে, আধুনিকতার বর্তমান সম্পর্কে অতীতের ভাবনাগুলোকে নিয়ে বর্তমানের সঙ্গে তার মেলবন্ধন সৃষ্টি করবে এবং বর্ণনামূলকের মধ্যে বিস্তৃতিতে আসবে, সম্পূর্ণ বিশ্লেষণের মধ্যে আসবে। আমরা প্রথমে আসি তুলনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন 1786 খ্রিস্টাব্দে যিনি সূত্রপাত করেছিলেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এমন একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী যিনি সংস্কৃত, গ্রিক, লাতিন এবং ফার্সি এই সকল ভাষার মধ্যে অসংখ্য মিল খুঁজে পেয়েছিলেন। কেমন? তোমরা নিশ্চয়ই জানো, একাদশ শ্রেণীতে পড়ে এসেছো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় এই সকল ভাষাগোষ্ঠী মধ্যে অসংখ্য ভাষা অবস্থান করছে। তেমন হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, যে ভাষাগোষ্ঠী হলো পৃথিবীর সবচেয়ে বড় ভাষাগোষ্ঠী। তার মধ্যে ইন্দো ইউরোপীয় থেকে চলে এলো একটা শাখা ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর মধ্যে আমাদের সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, অসংখ্য ভাষা, তামিল, তেলেগু, মালায়ালাম, গুজরাটি, মারাঠি থেকে শুরু করে একটু ভুল বললাম, দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মধ্যে কয়েকটা পড়বে। ইন্দো ইউরোপীয়র মধ্যে সংস্কৃত থেকে চলে এলো অন্য সমস্ত ভাষাগুলি, পরবর্তী সময় পরিবর্ধিত আজ। যাই হোক, এবার স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন আর ফরাসি এই ভাষাগুলির মধ্যে মিল পেয়েছিলেন এবং তাদের সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করে তিনি বলেছিলেন যে সম্ভবত এই সকল ভাষা একটা মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে এবং এদের মধ্যে একটা ঐক্যসূত্র আছে, এদের মূল ভাষা একটি। তার পরবর্তী সময় 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপীয় একদল গবেষক তারা সংস্কৃত, গ্রিক এবং লাতিন এই তিনটে ভাষার উৎপত্তির মূলে যে একটি ভাষা আছে তা নিয়ে আর সন্দেহ মনের মধ্যে রাখলেন না এবং বললেন যে তার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই ভাষাগুলি এসেছে, এটা আমরা একাদশ শ্রেণীতেই কম বেশি পড়েছি। এবার এইভাবে চলতে লাগলো। সে সময়ে ইউরোপ শুধু নয়, আমেরিকা জুড়েও তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা হতো দারুণভাবে এবং এই পর্যায়ে ভাষা বিজ্ঞানে সমগোত্রজ ভাষাগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করা হতো এবং তাদের উৎস বা মূল ভাষাকে অনুসন্ধান করা হতো। সমগোত্রজ ভাষা, আসলে তুলনামূলক ভাষা বিজ্ঞানের অন্যতম একটা দিক হলো সমগোত্রজ ভাষা। সমগোত্র মানে একই গোত্র থেকে উৎপন্ন ভাষা সামগ্রী। কেমন? এই ভাষা সম্পর্কে তখন দারুণভাবে আলাপ আলোচনা চলেছিল সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত দেশগুলিতে। তখনও তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এতটা প্রগতিশীল হয়নি, তখন ইউরোপ এবং আমেরিকা জুড়ে রেনেসাঁস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। তাই তখন কিন্তু সেই সময়ে তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আমেরিকা, ইউরোপ জুড়ে বিস্তৃতভাবে বিশ্লেষণ এবং আলাপ আলোচনা হয়েছিল। এরপরে আমরা যাতে আসবো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? ভাষার মধ্যে কি কালগত রূপান্তর লক্ষ্য করা যায়? কালগত মানে হলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা ভাষা কতটা কিভাবে পরিবর্তিত হচ্ছে তা কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা খুঁজে পাই। যেমন ভাবে ধরো বাংলা ভাষা কোথা থেকে এলো? আমরা যদি ধরি সেই সংস্কৃত ভাষা, বৈদিক ভাষার পরে সংস্কৃত ভাষা, পরিবর্তিত সহজ রূপ, তারপরে পালি, তারপরে প্রাকৃত, তারপরে অপভ্রংশ, তারপরে অবহট্ঠ, মাগধী প্রাকৃত অবহট্ঠ, তাই না? তারপর কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে। এবার এই বাংলা ভাষার যখন জন্ম হলো তখনই তো বাংলা ভাষার লিপি তৈরি হয়নি। বাংলা ভাষার লিপি তৈরি হয়েছে সম্ভবত খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকে। এই বাংলা ভাষার লিপি তোমরা সবাই জানো কুটিল লিপি থেকে সৃষ্টি হয়েছিল। এই যে পরিবর্তন, পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠ এর মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থানান্তরিত হলো, এর যে তুলনামূলক আলোচনা করা হয়, এর যে বিস্তৃত ধাপে ধাপে আসা পথগুলোকে অনুসন্ধান করে তার আলোচনা করা হয়, তাকেই বলা হয় ঐতিহাসিক
ভাষাবিজ্ঞান, অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মধ্যে এই সকল ক্ষেত্রগুলির মধ্য দিয়ে একটি ভাষার পরিবর্তিত রূপান্তরিত রূপ নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়, এবং তাও যথেষ্ট সময় সাপেক্ষ। এভাবে চলতে থাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলাপ আলোচনা। চলমান সভ্যতার ভাষার ধ্বনিগত রূপান্তর এবং তার ক্রিয়া অনুসন্ধান এই পর্যায়ের লক্ষ্য। ধ্বনিগত রূপান্তর এবং তার ক্রিয়া অনুসন্ধান। এই প্রসঙ্গে একটু বলে রাখি, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কিন্তু ধ্বনি পরিবর্তনের কথাও বলে থাকে। দীক্ষা থেকে বললাম দেখে পরিবর্তন হলো, ধ্বনি পরিবর্তন ঘটলো। একাদশ ছিল একটি শব্দ, সেখান থেকে 11 থেকে 11 শব্দটা এলো। এই যে পরিবর্তন ঘটলো ঐতিহাসিক ক্ষেত্রে, এই পরিবর্তন কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মধ্যে আলোচিত হয়, যাকে ধ্বনিগত পরিবর্তন অর্থাৎ ধ্বনি পরিবর্তনের কারণ রূপে আমরা আলোচনা করে থাকি ব্যাকরণের অধ্যায়ে। এরপরে আমরা আসছি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আবার একটু অন্যরকম ভাবে, মানে বিষয়টা কেমন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কিংবা তুলনামূলক ভাষাবিজ্ঞানে যেভাবে আলোচনা করা হচ্ছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে কিন্তু তা আলোচনা করে না। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি করে? সমকালীন ভাষার গঠন নীতি, মানে এখন আমি যেভাবে কথা বলছি বা লিখছি, মূলত বলছি যেভাবে, সেই বলাটা নিয়ে বিস্তৃতভাবে ব্যাকরণের অধ্যায়কে অনুসরণ করে আলাপ আলোচনা করা হয়। মূলত ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপীয় গবেষক দল এই পদ্ধতির সূত্রপাত করেছিলেন। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় হলো 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। নিশ্চয়ই তোমরা এগুলো সম্পর্কে অবগত, ইতিমধ্যেই বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্বের ক্লাস করেছি, তোমরা দেখেছো। এবার কোনো একটা নির্দিষ্ট ভাষা, আমি ধরে নিলাম বাংলা ভাষায় আমরা এখন যেভাবে কথা বলছি, আজ এই সময় দাঁড়িয়ে যেভাবে কথা বলছি, যেভাবে লিখছি, তার তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে। এই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যকে অনুসরণ করে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকে বলা হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। সুতরাং বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে ধ্বনিতাত্ত্বিক দিক, রূপতাত্ত্বিক দিক, বাক্যতাত্ত্বিক দিক এবং শব্দার্থতাত্ত্বিক দিক নিয়ে বিস্তৃতভাবে আলাপ আলোচনা করা হবে। ধ্বনি বিজ্ঞান আলোচনা করে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টির উচ্চারিত রূপ, এটা নিশ্চয়ই জানো। এবার রূপতত্ত্বের ক্ষেত্রে, রূপতত্ত্ব একটু পৃথক। রূপতত্ত্বের ক্ষেত্রে পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক, এগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করে। তারপর কি করে? আমরা যদি বাক্যতত্ত্বের ক্ষেত্রে দেখি, বাক্যতত্ত্বের ক্ষেত্রে বাক্যের সার্বিক আলোচনা, বিচার বিশ্লেষণ, এগুলো বাক্যতত্ত্বের মধ্যে আমরা দেখতে পাই। এবং শব্দার্থ তত্ত্বের মধ্যে একটি শব্দের অর্থকে পর্যালোচনা করা। ধরে নাও আমি যদি একটি শব্দ বলি গবেষণা, গবেষণা কি? আজকের দিনে দাঁড়িয়ে সত্যতা অনুসন্ধান, এটা এর অর্থ। কিন্তু আজ থেকে দীর্ঘদিন পূর্বে যখন সংস্কৃত শব্দ থেকে সবেমাত্র শব্দটা বাংলা ভাষায় এসেছে, গবেষণা শব্দটি, তখন শব্দটার অর্থ কিন্তু ছিল গো এষণা, অর্থাৎ গরু খোঁজা। তাহলে গরু খোঁজা শব্দটা গবেষণার অর্থ আজ থেকে দীর্ঘদিন পূর্বে ছিল, আজ আমরা গবেষণা মানে বলছি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসন্ধান করে সত্যের উন্মোচন। এই যে পরিবর্তন হলো, শব্দার্থ তত্ত্ব কিন্তু তা নিয়ে আলোচনা করে। যেমন অন্য শব্দের অর্থ আজ বলি, কি বলি? অন্য শব্দ নয় না, অন্য শব্দের অর্থ বলি ভাত, কিন্তু অন্য শব্দের অর্থ ছিল যে কোনো খাদ্যবস্তু। আজ সংক্ষিপ্ত একটা অর্থকে প্রকাশ করলাম। শব্দার্থ তত্ত্বের মধ্যে এই সমস্ত কিছু আলোচিত হয়। এভাবেই আমরা সামগ্রিকভাবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানকে পেতে পারি। নিশ্চয়ই সবাই মনোযোগ সহকারে শুনেছ, এগুলো লিখে নিও এবং যেভাবে বললাম এর সঙ্গে তার একটু সংযুক্তি ঘটানোর প্রচেষ্টা করো নিজে থেকে, তাহলে উত্তরটি আরো বৈজ্ঞানিক হবে এবং নাম্বারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। সকলকে অশেষ ধন্যবাদ। এভাবেই ক্লাসে থাকো, ভাষা বৈচিত্র্য শেখো, ভাষা বৈচিত্র্যকেও অনুভব করবার প্রচেষ্টা করো, কারণ বাংলা ভাষা ও সাহিত্য আমাদের সবার প্রচেষ্টায় এভাবেই মধুর হয়ে উঠবে।
সুন্দর হয়ে উঠবে, বৈচিত্র্যময় হয়ে উঠবে।